আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে বলছিলেন বা কমেন্ট করছিলেন আমার ভিডিওতে যে সমাজকর্ম নিয়ে একটু সাজেশন দেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সমাজকর্ম প্রথম পত্রের এমসিকিউ সাজেশন নিয়ে আসছি। ইনশাল্লাহ আশা করা যায় আপনারা যদি শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থাকেন, আশা করা যায় এখান থেকে 100% কমন পাবেন এবং সৃজনশীল লেখার একটা ধারণা পেয়ে যাবেন। আর এই পিডিএফটি সংগ্রহ করতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি যথাসম্ভব চেষ্টা করব এই পিডিএফটি দেওয়ার। দেখেন, সর্বপ্রথম যে বিষয়টা আছে, আমরা অবশ্যই তো অধ্যায়ভিত্তিক আলোচনা করব। সর্বপ্রথম প্রথম অধ্যায় সমাজকর্মের প্রকৃতি ও পরিধি সম্পর্কে একটু জানব। সমাজকর্ম কোন ধরনের পেশা? সমাজকর্ম আসলে মানব সেবা, মানে সোশ্যাল ওয়ার্ক যেটাকে বলা হয়। সোশ্যাল ওয়ার্ক বলতে কি বোঝায়? মানে সমাজের কোনো ভালো কিছু কাজ করা, এরকম কিছু বিষয় সোশ্যাল ওয়ার্ক, সমাজ সেবা বা মানব সেবা। সমাজকর্মের মূল উদ্দেশ্য কী বা লক্ষ্য উদ্দেশ্যটা কী সে? এই সমাজকর্মটার লক্ষ্য উদ্দেশ্যটা আসলে কি? এর উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এটা মানুষের কল্যাণ সাধন করা। তারপর দেখেন, সমাজকর্ম শব্দটি মূলত কোন ভাষা থেকে এসেছে? এটা হচ্ছে ইংরেজি ভাষা থেকে এসেছে সমাজকর্ম। তারপরে সমাজকর্ম একটি পেশাগত কার্যক্রম। সমাজগত একটি পেশাগত, মানে আপনি পেশা হিসেবে নিতে পারবেন এইটা সমাজকর্ম, আপনি মানুষের সেবা করবেন এইটা। তারপরে দেখেন, সমাজকর্মের প্রথম হাতিয়ার কোনটি? এইটা হচ্ছে সহানুভূতি ও সহমর্মিতা। একজনকে ভালোবাসলে তার উপকার করা যায়। সহানুভূতিশীল, সহমর্মিতা, এই বিষয়গুলো যদি কারোর উপর থেকে চলে যায় তাহলে তার কখনোই ভালো কিছু করা সম্ভব নয়। সেই জন্য এটা যখন সম্ভব তখন ভালো কিছু করা যায় বা তার উপকৃত বা তার উপকার করা যায়। সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য কী? সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো নৈতিকতা ভিত্তিক কাজ করা। সমাজকর্ম পেশার সূচনা হয় ইংল্যান্ডে। কোথায় ভাইয়া? ইংল্যান্ডে। তারপরে, সমাজকর্মের অন্যতম উপাদান কোনটি? সমাজকর্মের অন্যতম উপাদান হচ্ছে সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার হচ্ছে সমাজকর্মের অন্যতম উপাদান। মানে সমাজকর্মের তো একটা ধারা আছে, এই ধারার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে সামাজিক ন্যায় বিচার। মানে সমাজে আমরা ন্যায় বিচার যেটা প্রতিষ্ঠা করব সেইটা। জুলুমকারীদের বিচার করব, যারা জুলুম করবে, আর যারা জুলুমের শিকার তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই বিষয়গুলো আমরা দেখব, তাহলে আমি সোশ্যাল ওয়ার্ক হিসেবে গণ্য হব। সমাজকর্মের কাজে কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি? কোনটির গুরুত্ব ভাইয়া? পারস্পরিক শ্রদ্ধা, মানে আমি যদি একজনকে শ্রদ্ধা করি তাহলেও আমার সমাজকর্মের কাজে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবো, এরকম কিছু বিষয়। তারপর দেখেন, কাজ ওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয় ব্যক্তি পর্যায়ে ওইটা ব্যবহার করা হয়। সমাজকর্মের আরেক নাম কি? সমাজকর্মের আরেক নাম হচ্ছে সামাজিক সেবা, যেটা আমি পূর্বেই বলেছিলাম। তারপর দেখেন, সমাজকর্ম কোন স্তরের কাজ নয়? এটা হচ্ছে সামরিক। সমাজকর্মের পরিধি হচ্ছে বিস্তৃত, মানে এটা ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম কিছু বিষয়, সংকীর্ণ নয়। সামাজিক সমস্যা নিরসনে সমাজকর্ম কি করে? সমাজকর্ম সক্রিয় ভূমিকা পালন করে। সক্রিয় মানে এটা সবসময়ের জন্য সক্রিয় থাকে, অ্যাক্টিভ। সমাজকর্ম পেশার মূল ভিত্তি কোনটি? সমাজকর্ম পেশার মূল ভিত্তি হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ হচ্ছে সমাজকর্ম পেশার মূল ভিত্তি। সমাজকর্মে গোপনীয়তা মানে হচ্ছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা। সমাজকর্মে গোপনীয়তা মানে হচ্ছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা। তারপর দেখেন, সমাজকর্ম শিক্ষা কোন স্তর থেকে শুরু হয়? এটা হচ্ছে উচ্চ শিক্ষা পর্যায় থেকে। সমাজকর্ম কোন বিষয়কে কেন্দ্র করে কাজ করে? মানুষকে কেন্দ্র করে। সোশ্যাল ওয়ার্ক এর প্রতিশব্দ হচ্ছে সমাজকর্ম। তারপর দেখেন, বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু হয় 1953 সালে। দ্বিতীয় অধ্যায়, সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। সমাজকর্ম পেশার সূচনা হয় কোন দেশে? সমাজকর্মের সূচনা হয় কোন দেশে? এটা হচ্ছে ইংল্যান্ডে সমাজকর্মের প্রাতিষ্ঠানিক রূপ পায় হচ্ছে 19 শতকে। তারপর দেখেন,
চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি COS গঠিত হয় কত সালে? 1869 সালে। তারপরে দেখেন সেটেলমেন্ট মুভমেন্ট এর মূল উদ্দেশ্য ছিল কি? মূল উদ্দেশ্য ছিল দারিদ্র্যের সঙ্গে একত্রে বসবাস ও শিক্ষা ছড়িয়ে দেওয়া। তারপরে সমাজকর্ম পেশার আধুনিক ধারা গড়ে ওঠে হচ্ছে ইউরোপ ও আমেরিকায়। সেটেলমেন্ট হাউস মুভমেন্ট এর প্রবর্তক কে ছিলেন? এটা হচ্ছে জেন অ্যাডামস। যুক্তরাষ্ট্রে সমাজকর্ম পেশা বিকাশ লাভ করে কত সালে? 20 শতাব্দীর শুরুতে। সমাজকর্মের প্রথম তাত্ত্বিক বই রচনা করেন হচ্ছে মেরি রিসমন্ড। সোশ্যাল ডায়োগনাইসিস গ্রন্থটি প্রকাশিত হয় হচ্ছে 1917 সালে। বাংলাদেশে সামাজিক বা সমাজকর্মর শিক্ষা সূচনা হয় 1953 সালে। বাংলাদেশে সমাজকর্ম শিক্ষা শুরু হয় কোন বিশ্ববিদ্যালয় থেকে? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1958 সালে। বাংলাদেশে সমাজকর্ম শিক্ষা চালু করেন ডক্টর এম হারুন আর রশিদ। চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটির উদ্দেশ্য কী ছিল? বা COCর উদ্দেশ্য ছিল দান বাস্তবায়নকে বা দান ব্যবস্থাপনাকে সংগঠিত ও কার্যকর করা। তারপরে সমাজকর্ম পেশায় COS মডেল গুরুত্ব পায় হচ্ছে ইউরোপ ও আমেরিকায়। তারপরে দেখেন ফ্রেন্ডলি ভিজিটর শব্দটি ব্যবহৃত হয় কোথায়? সোশ্যাল অর্গানাইজেশন সোসাইটি এর কাজ করা বা স্বেচ্ছাসেবকদের ক্ষেত্রে। তারপরে দেখেন স্টেটমেন্ট মুভমেন্ট চালু হয় কত সালে? 1884 সালে। বাংলাদেশে প্রথম সামাজিক কাজের কোর্স চালু হয় স্নাতকোত্তর পর্যায়ে। সমাজকর্মের ইতিহাস চর্চার মাধ্যমে জানা যায় সমাজকর্মের বিকাশ ধারা ও পরিধি। তারপরে দেখেন 3 অধ্যায় সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। সমাজকর্মের ভিত্তি হলো মূল্যবোধ ও নীতি। সমাজবোধ বা মূল্যবোধ বলতে বোঝায় নৈতিক বিশ্বাস ও আদর্শ। নীতিমালা বলতে বোঝায় আচরণ নিয়ন্ত্রণকারী নির্দেশনা বা নির্দেশিকা। তারপরে আছে সমাজকর্মের অন্যতম নীতি হলো হচ্ছে গোপনীয়তা রক্ষা। তারপরে ক্লায়েন্টের প্রতি শ্রদ্ধা প্রদর্শন কোন নীতির অন্তর্গত? সেইটা হচ্ছে ব্যক্তিত্বের মর্যাদা স্বীকার। গোপনীয়তা রক্ষা নীতির মানে হচ্ছে ক্লায়েন্টের তথ্য অনুমতি ছাড়া প্রকাশ না করা। সমাজকর্মের সার্বজনীন নীতি কোনটি? এটা হচ্ছে মানবিক মর্যাদা স্বীকার। তারপর হচ্ছে কার্সওয়ার্ক এর মূল্যবোধ কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়? এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ের সেবা। তারপর হচ্ছে সেলফ ডিটারমিনেশন বলতে বোঝায় নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার। তারপরে দেখেন ক্লায়েন্টকে মর্যাদা দেওয়ার অর্থ হচ্ছে তার মতামত ও অনুভূতিকে সম্মান দেওয়া। সমাজকর্মী এবং ক্লায়েন্টের সম্পর্কের ভিত্তি হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস। তারপর দেখেন সেবার সার্বজনীনতা মানে হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবা প্রদান। তারপরে দেখেন সমাজকর্মীর প্রতি ক্লায়েন্টের অবস্থা নির্ভর করে সঠিক উত্তর হচ্ছে তার গোপনীয়তা রক্ষার উপর। তারপরে সমাজকর্মীর নৈতিকতা মানে হচ্ছে পেশায় আদর্শ ও দায়িত্ববোধ অনুসরণ। একজন সমাজকর্মী
ক্লায়েন্টের সাহায্য করেন বা ক্লায়েন্টকে সাহায্য করেন হচ্ছে নিজের সিদ্ধান্তে নয়, বরঞ্চ ক্লায়েন্টের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে। সমাজকর্মীর পেশাগত দায়িত্ব হচ্ছে ক্লায়েন্টের সমস্যার প্রতি আন্তরিক মনোভাব প্রদর্শন। তারপর দেখেন ক্লায়েন্টের তথ্য ব্যবহারের পূর্বে কি করতে হয়, এটা হচ্ছে ক্লায়েন্টের সম্মতি নিতে হয়। তারপরে সমাজকর্মের মূল আদর্শের অন্যতম হলো মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা। তারপরে সমাজকর্ম বলতে বোঝায় কি বোঝায়? ক্লায়েন্টকে তার বর্তমান অবস্থান গ্রহণ করা। চতুর্থ অধ্যায় সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়। আবারও বলি, যদি এই পিডিএফ স্লাইডটি যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। সমাজকর্ম একটি কি? সমাজকর্ম একটি পেশাভিত্তিক মানব সেবা কার্যক্রম। সমাজকর্মের প্রধান লক্ষ্য কি? প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও মান উন্নয়ন করা। সমাজকর্মের অন্যতম উপাদান নয় হচ্ছে ব্যবসায়িক চিন্তা। সমাজকর্মে যে ব্যক্তি সেবা গ্রহণ করে তাকে বলা হয় সেবাগ্রাহী, যিনি গ্রহণ করে। সমাজকর্ম বা সমাজ কল্যাণমূলক রাষ্ট্র বলতে বোঝায় জনকল্যাণে নিয়োজিত রাষ্ট্র। সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্য হলো ব্যক্তি বা সমাজকে নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করা। তারপরে পুনর্বাসন বলতে বোঝায় ব্যক্তি বা গোষ্ঠীকে সমাজে নতুনভাবে স্থাপন করা। প্রতিরোধমূলক দৃষ্টিভঙ্গির লক্ষ্য কি? সমস্যা আগে থেকেই ঠেকানো এরকম কিছু বিষয়। তারপর দেখেন প্রতিকারমূলক দৃষ্টিভঙ্গি কাজ করে কিভাবে? বিদ্যান সমস্যার সমাধানে। তারপরে উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি বোঝায় ব্যক্তি ও সমাজের সামগ্রিক উন্নয়ন। যে ব্যক্তি সমাজের বিরোধ মেটাতে সহায়তা করে তাকে বলা হয় মধ্যস্থকারী। সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান যাকে বলা হয় আলোচনামূলক সমাধান। যিনি অন্যের হয়ে দাবি তুলে ধরে তাকে বলা হয় পক্ষে কথা বলার ব্যক্তি। তারপরে দেখেন সহায়ক ভূমিকা পালনকারী ব্যক্তি হচ্ছে সহযোগিতা প্রদানকারী। দুইটি পক্ষকে একত্র করে সমাধানে পৌঁছাতে সাহায্য করে হচ্ছে মধ্যস্থকারী। ব্যক্তি ও পরিবেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখাকে বলা হয় সামাজিক কার্যকারিতা। তারপরে যে ধারণা অনুযায়ী ব্যক্তি ও তার পরিবেশ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত তাকে বলা হয় ব্যক্তি পরিবেশ সম্পর্ক ধারণা। নিজের উপর নির্ভরতা বোঝায় হচ্ছে আত্মনির্ভরশীলতা। যিনি সেবাকারী বা সেবাগ্রাহীর সমস্যার সমাধানে বিভিন্ন সংস্থানের সঙ্গে যোগসূত্র স্থাপন করে তাকে বলা হয় সংযোগকারী ব্যক্তি। তারপরে দেখেন সমাজকর্মী পদ্ধতিগত কাজ বোঝায় সুনির্দিষ্ট ধাপে সংঘটিত কাজ। আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের 1 নম্বর পার্ট 6.1। সেটার নাম হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি। ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি ইংরেজি নাম হচ্ছে কেস ওয়ার্ক। তারপরে ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতির মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তির সমস্যা সমাধানে সহযোগিতা বা সহায়তা করা। ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতির ক্ষেত্রে কার সঙ্গে সরাসরি কাজ করা হয়? এটা হচ্ছে একক ব্যক্তি বা ক্লায়েন্ট। তারপরে কোন পদ্ধতিতে সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সমাধান করা হয়? ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম। ক্লায়েন্ট ও সমাজকর্মীর পার্থক্য বা সমাজকর্মীর সম্পর্কের ভিত্তি কি? এইটা হচ্ছে বিশ্বাস ও শ্রদ্ধা। তারপরে সমস্যা
সমস্যা সমাধানের বা সমস্যা বিশ্লেষণ ও নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে বলা হয় কি বলা হয় ভাইয়া? নিয়ন্ত্রণের প্রক্রিয়াকে বলা হয় নির্ণয় বা ডায়াগনসিস এইরকম কিছু বিষয়। ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতির প্রথম ধাপ কোনটি? এইটা হচ্ছে সমস্যা যাচাই ও গ্রহণ। তারপর দেখেন ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্মে তথ্য সংগ্রহের মাধ্যমে কোন ধাপ শুরু হয়? এইটা হচ্ছে নির্ণয়। যখন সমাজকর্মী ও ক্লায়েন্টের একসঙ্গে সমাধান ঠিক করেন তখন সেটিকে কি বলা হয়? এটাকে বলা হয় পরিকল্পনা প্রণয়ন। তারপরে ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম শেষ হয় যখন নির্ধারিত লক্ষ্য অর্জিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু অসুস্থ থাকার কারণে ভিডিওটি এখানে শেষ দিচ্ছি। অবশ্যই আপনারা পিডিএফটি সংগ্রহ করবেন। পিডিএফে কিন্তু আমি আরও বিস্তারিত কিছু তথ্য এখানে অ্যাড করছি। ইনশাল্লাহ অবশ্যই আপনারা পিডিএফটি অবশ্যই নেওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আবারও নতুন কোনো আপডেট বা লেকচার সাজেশন নিয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।